প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? সবাই ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুবে আর একজন থেকে দূরত্ব বজায় রাখবে। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায়ে দেখতে হলো আলো চাই এই চ্যাপ্টারের উপর আমরা আলোচনা করব। প্রথমে আমাদের বিষয় হচ্ছে যে দর্পণ। আমরা দৈনন্দিন দর্পণ আমরা অনেকে চিনি না, দর্পণ বলে আমরা অনেকে চিনব না, তবে আমরা আয়না বলে সবাইকে চিনব। দর্পণ অথবা আয়না আমরা ব্যবহার করি। যেমন দর্পণ জিনিসটা কি? দর্পণ হচ্ছে যে মসৃণ তলে আলো মিশ্রিত হয়ে প্রতিফলন করে তাকে কি বলা হয়? দর্পণ বলা হয়। এই দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা? দর্পণ যেমন আমরা প্রতিদিন দৈনন্দিন যে গাড়ি চড়ি, গাড়িতে দর্পণ ব্যবহার করা হয়। নিরাপদ ড্রাইভিং, যারা ড্রাইভিং করে তাদের নিরাপত্তার জন্য দর্পণগুলো ব্যবহার করা হয়। দর্পণ হচ্ছে যেমন মনে করো গাড়ির ড্রাইভারের সিটের দরজার দুই পাশে সাইডে ভিউ মিরর নামে দুইটা আয়না বা দর্পণ ব্যবহার করা হয়। এমনকি আরও ব্যবহার করা হয়, যেমন গাড়ির সামনে ও মাঝখানের দিকেও রিয়র নামে দর্পণ ব্যবহার করা হয়, যেন যাতে ড্রাইভার এপাশ ওপাশ মোচড় দিয়ে নাড়াচাড়া করে দেখতে না হয়, তার যেন কোনো অসুবিধা না হয়, যেন তাই দুই পাশ থেকে যেন সব কিছু পিছন দিকেও দেখতে পায়, এপাশেও দেখতে পায়। সেই জন্য দর্পণগুলো দুই সাইডে এবং সামনে মাঝখানে ব্যবহার করা হয়। এরপর আমরা আসি পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে। যেমন পাহাড়ি রাস্তাগুলা আমাদের সমতল রাস্তার মতো সমান নয়, সোজা নয়। অনেক ঘন বাঁকা মোড় আছে। এমনকি অনেক সময় বাঁকা মোড়গুলো 90 ডিগ্রি কোণের মতো হয়, যেন এই দিক থেকে ওইদিকে কে আসবে, গাড়ি আসতেছে কিনা কিছু দেখা যায় না। এই জন্য পাহাড়ি রাস্তার বাঁকে স্ট্যান্ড দিয়ে গলীয় দর্পণ ব্যবহার করা হয়, যাতে এই পাশ থেকে কে আসতেছে, গাড়ি আসতেছে কিনা সব কিছু দেখা যায়। এছাড়া গলীয় দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এই দর্পণগুলো আমরা তাহলে নিরাপদ ড্রাইভিং এবং পায়ের রাস্তার মধ্যে বেশি ব্যবহার দেখি। এরপর আসো আলোর প্রতিসরণ। আলো উৎস কি? কোথা থেকে আমরা আলো পাই? আমাদের আলো উৎস হচ্ছে সূর্য থেকে আলো পাই। আলোর যে প্রতিসরণ, আলো যে রশ্মি পড়ে সব প্রতিসরণ কাকে বলে? আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে পতিত না হয়ে তির্যকভাবে পতিত হয় এবং মাধ্যম দুটি বিভেদতলে এর গতিপথ পরিবর্তিত হয়, তাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে আমাদের স্বচ্ছ মাধ্যম কাঁচ, পানি, এগুলো হচ্ছে আমাদের স্বচ্ছ মাধ্যম। এগুলো হচ্ছে কি আমাদের স্বচ্ছ মাধ্যম। এই আলোর প্রতিসরণের উপর দুটি সূত্র। আলোর প্রতিসরণের দুটি সূত্র। একটা সূত্র হচ্ছে যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকাবাঁকা অবিলম্ব একটি প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। 2, একজোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের θ
ও প্রতিসরণের কোণে সাইন থিটা অনুপাত সর্বদা কি ধ্রুব থাকে, সর্বদা ধ্রুব থাকে। যেমন মনে করো সাইন থিটা, এটা একটা সংকেত দিয়ে বোঝানো হয়েছে, সাইন থিটা ধ্রুব থাকে। এই দুইটা আলোর প্রতিসরণের সূত্র মেনে চলে। এরপর আসবো আমরা লেন্স। লেন্স কি? লেন্স হচ্ছে যে দুইটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। প্রতিসারক মাধ্যমকে কি বলা হয়? লেন্স বলে। যেমন লেন্সের দুই প্রকার। লেন্স হচ্ছে কি? লেন্সের প্রকারভেদ দুই প্রকারের লেন্স দেখা যায়। একটা হচ্ছে উত্তল লেন্স বা অভিসারী লেন্স, আর একটা হচ্ছে অবতল লেন্স বা অপসারী লেন্স। এই দুই প্রকারের লেন্স আছে। লেন্সের ক্ষমতা কি? একগুচ্ছ সমতল আলোক রশ্মিতে কোনো অভিসারী গুচ্ছ বা অপসারী গুচ্ছ পরিণত করার প্রবণতাকে লেন্সের ক্ষমতা বলে। লেন্সের ক্ষমতা নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। লেন্সের ক্ষমতা নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। লেন্সের সমান 1/, ফোকাস দূরত্ব। 1/, কি? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। 1/, কি? ফোকাস দূরত্ব। তাহলে দেখো, এরপর লেন্সের ক্ষমতা গেল। কোনো আবার লেন্সের ক্ষমতা -2D বলতে কি বুঝো? ক্ষমতার মধ্যে পার্থক্য আছে, -2D আছে, +2D আছে। এখন -2D বলতে কি বুঝো? কোনো লেন্সের ক্ষমতা বলতে বুঝতে হবে যে লেন্সটির অবতল এবং ত্রুটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি এমনভাবে অপসারিত করে যে এগুলোকে কোনো লেন্স থেকে 50 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুকে অপসৃত হচ্ছে, কোনো বিন্দুতে থেকে উপসৃত হচ্ছে বলে বোঝায়। 50 সেন্টিমিটার দূরে। দূরে কে বোঝায়। এরপর আসো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব সেটা হচ্ছে যে চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে। স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে। এটা কি? আবার বলি, চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে খালি চোখে দেখা যায় তাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু। খালি চোখে দেখা যায় স্পষ্ট দৃষ্টির ন্যূনতম বিন্দু। এরপর আসো আমাদের চোখের অনেক ত্রুটি আছে। ত্রুটিকে দুটি উপায়ে ভাগ করা হয়েছে। একটা ত্রুটি হচ্ছে যে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি বা কি? ক্ষীণ দৃষ্টি। আর একটা হচ্ছে যে কি? দীর্ঘ দৃষ্টি বা
দূরদৃষ্টি। দুই ভাগে ভাগ ত্রুটি আছে। হ্রস্ব দৃষ্টি কি? হ্রস্ব দৃষ্টি হচ্ছে যে যখন চোখ কোনো কাছে বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে পাই না, তখন এই ত্রুটিকে বলা হয় হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। অনেকে আছে কি কাছের বস্তুকে দেখতে পাই না, দূরের কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে পায় না, এটাকে বলা হয় কি হ্রস্ব দৃষ্টি। সবচেয়ে কাছের যে বিন্দু, যখন চোখ কোনো কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে পায় না, তখন এটাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। এর কারণটা কি? এর কারণ কি? কারণ হচ্ছে যে এই ত্রুটির কারণ চোখ লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে, 2 কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, এ কারণে চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটিটা দেখা যায়। এই দৃষ্টির প্রতিকার কি? এই দৃষ্টির প্রতিকার হচ্ছে যে এই ত্রুটি দূর করার জন্য একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফোকাস দূরত্ব হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান থাকে, দূরত্বের সমান থাকে। এই চশমাটা এই ধরনের চশমা ব্যবহার করলে আমরা এই ত্রুটি থেকে কি প্রতিকার পাব। তারপর আসো দীর্ঘদৃষ্টি। যখন কোনো চোখ কোনো বস্তুকে দূর থেকে দেখে কিন্তু কাছের বস্তুকে দেখতে পাই না, তাহলে তাকে কি বলা হয়? দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি বলা হয়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে, অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে, অথবা কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে, এই কারণে এই ত্রুটিটা কি দেখা যায়। এই কারণে এই দুটিটা দেখা যায়। এই দুইটি ত্রুটি আমাদের দেখা যায়। এরপর আমরা আসি চালসে কি 40 বছরের ঊর্ধ্বে হলে, 40 বছর ঊর্ধ্বে বয়সের ব্যক্তিকে চোখে যে ত্রুটি দেখা যায় তাকে আমরা চালসে বলি। তাকে আমরা কি বলি? চালসে বলি। তাকে আমরা চালসে বলি। অনেকে 40 বছরের নিচেও দেখা যায়। এটা কি? এটা খাদ্যের পুষ্টির অভাবে অনেকে চোখের দৃষ্টি কমে যায়। এরপর আসো, এত ত্রুটি থাকার পর যদি ত্রুটি হয় তখন আমরা চোখকে কিভাবে ভালো রাখব? চোখের ভালো রাখার উপায়গুলি কি? চোখের ভালো রাখার উপায় হচ্ছে যে প্রথমে আমরা চোখ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে প্রথমে আমরা 1 নাম্বার হচ্ছে যে কি, চোখকে ভালো রাখার জন্য আমাদের পুষ্টি জাতীয় খাবার গ্রহণ করতে হবে এবং ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ খাবারের যুক্ত এবং জিঙ্কযুক্ত খাবারের গাঢ় সবুজ শাকসবজি, বিভিন্ন ফল চোখের জন্য এই ধরনের খাবার
চোখের রোগ মুক্ত করতে সহায়তা করে। দুই হচ্ছে যে আমরা সারাদিন শারীরিক পরিশ্রম করি, তখন আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব আসে। ঠিক চোখও আমাদের সারাদিন কাজে আমাদের সাথে সহায়তা করে, এরপরও চোখও ক্লান্তি ভাব আসে। এই ক্লান্তিকে দূর করার জন্য আমরা যখন শরীরকে বিশ্রাম নেওয়ার জন্য মনে করি, চোখকে আমরা আমাদের বিশ্রাম নিতে হবে, বিশ্রাম দিতে হবে। এই বিশ্রামের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে নিয়মিত ঘুম যেতে হবে, ঘুম নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে চোখের আগের প্রভাবটা ফিরে আসবে, ক্লান্তিটা দূর হবে। তাহলে দেখো, তারপর 3 নম্বর আসো, চোখ যখন ক্লান্ত মনে হবে তখন পরে বিশ্রাম নেওয়া ভালো। চোখে যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব থেকে কম বেশি দূরত্ব বই পড়লেও চোখের ক্ষতি হয়। এমনকি তোমরা অনেকে কী করো, পর্যাপ্ত পরিমাণ আলো না থাকলে, অপর্যাপ্ত পরিমাণে আলো অভাবে চোখের সব বই একদম চোখের নিকটতম নিয়ে পড়তে হয়, এটা চোখের ক্ষতি হয়। এটাও তোমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখো আমরা চোখ দেখতে হলে আলো ছাইয়ের উপর এই পর্যাপ্ত পরিমাণ আমরা যে পয়েন্টগুলি ব্যবহার করছি, সেই পয়েন্টের উপর যদি তোমরা বিশ্লেষণ করে ভালোটা করে পড়ো, তাদের সৃজনশীল প্রশ্নগুলো তোমরা ভালো আনসার দিতে পারবে। তাহলে দেখো, তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, তোমাদের একটা 40-এর ঊর্ধ্বে বয়সের ক্ষেত্রে কি কি ত্রুটি দেখা যায় এবং চোখ ভালো রাখার উপায়গুলি লিখো। তাহলে দেখো, আজকে আমরা তোমাদের একটা শ্রেণী বাড়ির কাজ থাকবে। তোমরা লেন্স কাকে বলে, লেন্সের ক্ষমতা বলতে কি বুঝো, আলোর প্রতিসরণ কাকে বলে, লেন্সের ক্ষমতা বলতে কি বুঝো?
তাহলে তোমরা এই বাড়ির কাজগুলো করবে আর এই টপিকসগুলো তোমরা লিখে নিবে। এর উপর তোমরা ভালো করে রিডিংটা ভালো করে, তোমাদের মেন বই সবার কাছে আছে, রিডিংগুলো ভালো করে পড়লে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে আনসার করতে পারবে।